হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স। আমি তোমাদের পড়াই। তো আমাদের অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা থার্ড চ্যাপ্টারে যে প্রথম আলোচনা তোমাদের সাথে তুলে ধরবো। থার্ড চ্যাপ্টার আমরা জানি আমাদের যে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। এখানে তোমাদের সিলেবাসে দুটো সাম্রাজ্যের কথা আমরা পাই, যেখানে আজকে তোমাদের সাথে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, কি কি রাজবংশ এখানে রাজত্ব করেছেন, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, তোমাদের অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড প্রসেসে কিন্তু আলোচনা করব। বিস্তর একটা তোমাদের কাছে আলোচনা রাখলাম। অনেকেই মনে করো যে ইতিহাস মানে বোধহয় বিস্তর আলোচনা, তারই নয়। তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেটুকু জ্ঞান তোমাদের প্রয়োজন অবশ্যই চেষ্টা করব সেই প্রদান করা। চলো ক্লাসটা শুরু করা যাক। তো বিজয়নগর সাম্রাজ্য একই সঙ্গে ছিল রাজধানী শহর এবং একটি সাম্রাজ্যের নাম। ঠিক আছে। দক্ষিণ ভারতের হাম্পি হস্তিনাবতীর রাজপদে অভিষিক্ত হয়ে জৈনক হরিহর তুঙ্গভদ্রা নদীর তীরে এই রাজধানীটাকে স্থাপন করেছে। ঠিক আছে। একটা রাজধানী যখন তৈরি হওয়ার সময় তো সেটা বিশাল আকারের থাকে না। ধীরে ধীরে ভিন্ন ভিন্ন রাজ্যের সাথে যুদ্ধ বিগ্রহ হয়ে কি হয়, রাজধানীর বা রাজ্যটার পরিসীমা ধীরে ধীরে বাড়তে থাকে। তো একদম যখন সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল তখন সেটা তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু তৈরি হয়েছে এবং তার নাম ছিল কি জয়ের নগরী, যা পরবর্তীকালে বিজয়নগর নামে পরিচিত। ঠিক আছে। এক সময় উত্তরে কৃষ্ণা নদীর তীর থেকে দাক্ষিণাত্য উপত্যকার শেষ প্রান্ত পর্যন্ত ছিল আমাদের বিজয়নগর। একটা বেসিক নলেজ জেনে নেওয়া প্রয়োজন। যে সাম্রাজ্য সম্পর্কে আমরা পড়ছি সেই সাম্রাজ্যের ইতিহাসটা কেমন। ঠিক আছে। এইবার সরাসরি চলে যাব বংশের দিকে। এখানে বংশ অর্থে যে এই যে বিজয়নগর সাম্রাজ্য তোমরা পড়ছো, এই সাম্রাজ্যে কোন কোন রাজবংশ তাদের রাজত্ব করেছিল, তাদের কৃতিত্ব সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্ট যে বংশের নাম আমরা পাই সেটা হচ্ছে আমাদের সঙ্গম বংশ। খুব ভালো করে মনে রাখবে, সঙ্গম বংশ। তো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হলো ম্যাম সঙ্গম বংশ। ঠিক আছে। হরিহর এবং বুক্কর ভ্রাতৃপুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে দ্বিতীয় সঙ্গমের বিভিন্ন যে তাম্র দানপত্র, মানে তখনকার দিনে তো আর এখনকার মতো সুন্দর বাঁধানো বই থাকতো না। ইতিহাস আমরা বেসিক্যালি কি থেকে জানি, লিপি থেকে, মুদ্রা থেকে, বিভিন্ন তাম্রপত্র থেকে, পাথরের গাত্রে অর্থাৎ যে পাথরের যে দেয়াল বলো, মন্দিরের দেয়াল, এই সমস্ত জায়গায় কি হতো, ইতিহাস লেখা থাকতো, বিভিন্ন রাজবংশের কাহিনী লেখা থাকতো। তো সেই রকমই আমরা একটা তাম্র দানপত্র থেকে জানতে পারি যে হরিহর এবং তার 4 ভাই ছিলেন এই যাদব বংশীয় সঙ্গমের পুত্র, তাই এই বংশ সঙ্গম বংশ নাম। ঠিক আছে। দেখো, তো সঙ্গম বংশের প্রথম রাজা কে ছিলেন, হরিহর বা প্রথম হরিহর। ঠিক আছে। ফার্স্ট যিনি শাসন করেছিলেন তিনি হরিহর বা প্রথম হরিহর। তো এইখানে একটা জিনিস, যখন রাজ্যটা প্রতিষ্ঠা হয়, একদম ফার্স্টের দিকে প্রতিষ্ঠা হয়, তখন দুই দক্ষিণী প্রতিদ্বন্দ্ব ছিল হৈসল এবং মাদুরাই। ওই রাজ্যটা যখন একদম নতুন ধরো তৈরি হয়েছে, তখন তার শত্রু দুটো রাজ্য ছিল, একটা ছিল হচ্ছে হৈসল এবং একটা ছিল মাদুরাই। তো এদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই যে হরিহর বলছি, তো হরিহর নিজে কি কোনো রাজা উপাধি গ্রহণ করে, কিন্তু গুরুত্ব। এই যে সঙ্গম রাজ্যের প্রথম রাজা, তিনি কিন্তু কোনোদিন রাজা উপাধিটা গ্রহণ করেননি। কেন? কারণ সাম্রাজ্যটা সবে সবে তৈরি হয়েছে, তৈরি হওয়া অবস্থায় উনি অন্য কারোর প্রতিদ্বন্দ্বিতা যাতে না বাড়ে, তাদের সাথে যাতে একটা সুন্দর সম্পর্ক থাকে, এই জন্য তিনি এই উপাধিটা গ্রহণ করেননি। ঠিক আছে। এই প্রথম হরিহর তার রাজত্বকালে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে সমবায় লোকায়ত তন্ত্র। খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বলছে যে নতুন এলাকা দখলের পর 5 ভাই এলাকার শাসন দায়িত্ব ভাগ করে নেয়। কোন 5 ভাই? আমরা একটু আগে দেখো এখানে পেলাম যে হরিহর এবং তার 4 ভাই। তাহলে সঙ্গম বংশ বেসিক্যালি চালিয়েছেন কারা? 5 ভাই মিলে, হরিহর এবং তার 4 ভাই, তাকে মিলে টোটাল 5 জন। ঠিক আছে। তো 5 ভাই এই এলাকার শাসন দায়িত্ব ভাগ করে নেয়। অর্থাৎ এই যে বিজয়নগর সাম্রাজ্য আমরা পড়ছি, এই 5 ভাই এই সাম্রাজ্য চালনা করেছে নিজেদের মধ্যে। প্রথম হরিহরের হাতে থাকে পশ্চিম এবং দক্ষিণ অংশ, প্রথম বুক্কো পান পূর্ব এবং মধ্য অংশ, পম্প এবং মারাপ্পা পান
যথাক্রমে উদয়গিরি এবং উত্তর কানাড়া। আর মহীশূরের দক্ষিণ পশ্চিম ভাগের শাসন থাকে পঞ্চম ভাই মুদাগ্গার হাতে। ঠিক আছে, এটাও তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, অধ্যাপক সতীশচন্দ্র এই শাসন ব্যবস্থা, এই যে একটা সাম্রাজ্যের ভাগ 5 ভাই মিলে ভাগ করে, ঠিক আছে, তো এই ব্যবস্থাটাকে অধ্যাপক সতীশচন্দ্র সমবায় লোকায়ত তন্ত্র বলে অভিহিত। এটাও তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাব বুক্ক বা প্রথম বুক্ক। ঠিক আছে, এটা বুদ্ধ নয়, এটা বুক্ক হবে। বলছে হরিহরের মৃত্যুর পর বুক্ক বিজয়নগরের সিংহাসন আরোহণ করে। প্রথম হরিহরের নাম আমরা পেলাম, যিনি রাজা উপাধি নেননি। তো তারপরে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন প্রথম বুক্ক বা শুধু। তো তার যে শাসনকালে, বা অনেকে মনে করেন যে তার মৃত্যুর পরে সমগ্র মাদুরাই যে রাজ্য সেটা কিন্তু বিজয়নগরের অধীনে এসেছিল। ঠিক আছে, একটি লেখতে, এই লেখ অর্থে সেই যে মুদ্রা, যে সমস্ত মুদ্রা থেকে, যে সমস্ত তাম্রলিপি থেকে জানা যায় সেগুলোকেই আমরা লেখ বলে থাকি, লেখমালা বা শুধু লেখ। ঠিক আছে, তো একটা লেখতে তিনি পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রের অধিপতি বলে নিজেকে পরিচয় দিয়েছেন। এছাড়া তিনি বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধিও গ্রহণ করেন। ইম্পর্টেন্ট, তাহলে প্রথম বুক্ক সম্পর্কে আমরা দুটো উপাধি পাই। প্রথমটা কি, পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রের অধিপতি, এন্ড সেকেন্ড ওয়ান ইজ বেদমার্গ প্রতিষ্ঠাপক। ঠিক আছে, তার সময়ে কি হয়, বিজয়নগর এবং বাহমনির সংঘর্ষ। বলছে বুক্কর সময়কালে বাহমনির সঙ্গে বিজয়নগরের একটা দীর্ঘ সংগ্রাম হয়। 1347 খ্রিস্টাব্দে বিজয়নগরের উত্তর দিকে দৌলতাবাদে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা। জৈনব আফগান আলাউদ্দিন হাসান শাহ বাহমন শাহ উপাধি নিয়ে এই রাজ্য প্রতিষ্ঠা। তো এই বাহমনি রাজ্যের সঙ্গে এই প্রথম বুক্কের আমলে কি হয়, বিজয়নগর সাম্রাজ্যের একটা সংঘর্ষ হয়। ঠিক আছে, নেক্সট আমরা পাচ্ছি দ্বিতীয় হরিহর। আমরা কিন্তু এখনো সঙ্গম বংশেই আছি। সঙ্গম বংশের যে 5 ভাই রাজত্ব করেছিলেন সেগুলো আমরা পরপর। তো নেক্সট পাচ্ছি আমরা দ্বিতীয় হরিহর। বলছে বুক্কের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র দ্বিতীয় হরিহর। ঠিক আছে, তিনি সর্বপ্রথম মহারাজাধিরাজ এবং রাজা পরমেশ্বর। ঠিক আছে, উপাধিগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রাজারা তাদের শাসন ভিন্ন কিন্তু উপাধি নিয়েছিলেন। চেষ্টা করবে রাজাদের নিজস্ব যে উপাধিগুলো, কে কি উপাধি লাভ করেছে। ঠিক আছে, তাহলে মহারাজাধিরাজ এবং পরমেশ্বর উপাধি গ্রহণ করে। ঠিক আছে, মাদুরাই দখল করে তিনি মানে ধীরে ধীরে রাজ্য বিস্তার করেন এবং তার নেতৃত্বে কি কাঞ্চি, মহীশূর এবং চিঙ্গলপেট বিজয়নগরের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমি তোমাদের ক্লাসে প্রথমেই বললাম যে ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্য যখন থেকে গড়ে উঠেছে, মৌর্য সাম্রাজ্য বলো বা যে কোনো গুপ্ত সাম্রাজ্য, প্রথমেই কিন্তু সাম্রাজ্যের বিশাল প্রসার কিন্তু থাকে না। একটা সাম্রাজ্য তৈরি হয় একটা ছোট্ট অঞ্চলকে, একটা ছোট্ট রাজ্যকে ঘিরে। তারপর ধীরে ধীরে ধরো যুদ্ধ জয়ের মাধ্যমে কি হয়, সাম্রাজ্যের পরিধি আরো প্রসারিত হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা পাবো প্রথম দেবরায়। বলছে দ্বিতীয় হরিহরের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে একটা ক্ষমতা দখলের লড়াই শুরু এবং অল্প কালের জন্য প্রথম বিরূপাক্ষ এবং পরে দ্বিতীয় বুক্ক সিংহাসন দখল করে। কিন্তু শেষ পর্যন্ত কে থাকেন, প্রথম দেবরায়। এই জন্যই প্রথম দুজনের ইতিহাস জানার অপেক্ষা প্রথম দেবরায়ের ইতিহাসটা আমরা বেশি ভালো করে জানতে পারি। তো প্রথম দেবরায়ের পরে আসছেন দ্বিতীয় দেবরায়। বলছে প্রথম দেবরায়ের মৃত্যুর পর স্বল্পকালের জন্য বিজয় রায় সিংহাসন ছিলেন, তো তারপর শুরু হয় সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি। পাওয়া গেল একটা শর্ত, সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন, দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে ইতালীয় পর্যটক নিকোলো কোন্টি এবং পার্সিক দূত আব্দুর রজ্জাক, মনে পড়ছে নামটা, আব্দুর রজ্জাক মনে পড়ছে, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম আমরা যে বিভিন্ন যারা পর্যটক বিভিন্ন দেশ থেকে কোনো না কোনো রাজার শাসনকালে কিন্তু এই দেশে আসতেন। তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বলছে তার রাজত্বকালে, কার রাজত্বকালে, ম্যাম দ্বিতীয় দেবরায়ের রাজত্ব।
ঠিক আছে, বলছে উভয়ই বিজয়নগর সাম্রাজ্যের যে সমৃদ্ধির বিবরণ দিয়েছেন তা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সমাদৃত। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দেবরায়ের শাসনকালে কি হয়েছিল, এই দুজন পর্যটক এই দেশে এসেছিল। চলো নেক্সট। আচ্ছা, সঙ্গম বংশ পড়ে ফেললাম, এইবার আমরা পড়বো তুলুপ বংশ। চলো দেখা যাক। তুলুপ বংশের বীর নরসিংহ ছিলেন, অর্থাৎ যে প্রথম রাজা, তিনি ছিলেন একজন দক্ষ শাসক। তাহলে তুলুপ বংশের প্রথম রাজা হিসেবে আমরা কার নাম পাই, বীর নরসিংহ। বলছে তিনি পর্তুগিজ গভর্নর আলমেইদার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে তুলুপ বংশের রাজা বীর নরসিংহ কার সঙ্গে চুক্তি করেছে, পর্তুগিজ গভর্নর আলমেইদার সঙ্গে। এই চুক্তির শর্ত কি ছিল, এই চুক্তির শর্ত ছিল যে পর্তুগিজরা বিজয়নগরে ঘোড়া সরবরাহ করবে। আমরা কিন্তু সেই নগরটাতেই আছি, কোন নগরে, বিজয়নগর। তো প্রথমে আমরা পড়লাম সঙ্গম বংশের কথা, এবার নেক্সট আমরা পড়ছি তুলুপ বংশের। অর্থাৎ এক বিজয়নগরে কিন্তু তারা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং শাসন। এর দ্বারা বীর নরসিংহ বিজয়নগরে একটা অশ্বারোহী বাহিনীকে আরো শক্তি, এই চুক্তির দ্বারা সঙ্গে এই চুক্তির দ্বারা কি হয়েছিল, এই সাম্রাজ্যের যে অশ্বারোহী বাহিনী অর্থাৎ ঘোড়া যোগানের যে ব্যবস্থা সেটাকে আরো শক্তিশালী করে তুলেছে। তখনকার দিনে যুদ্ধে তো এত ভালো ভালো অস্ত্র তো ব্যবহার হতো না, তখন ঘোড়াটাই মেনলি তাদের যাতায়াতের মেন একটা মাধ্যম ছিল। ব্যবসা বাণিজ্য বলো, যুদ্ধ, ঘোড়ার কিন্তু অনেক মূল্য ছিল। ঠিক আছে, নেক্সট আমরা পাচ্ছি কৃষ্ণদেব রায়। বলছে বীর নরসিংহের পরে তার সৎ ভ্রাতা কৃষ্ণদেব রায় সিংহাসন। কৃষ্ণদেবের রাজত্বকালে বিজয়নগর গৌরবের শীর্ষে আরোহণ করেন। আর এই যে আমরা পড়ছি এখন তুলুপ বংশ, তুলুপ বংশের সব জায়গায় ছত্রে ছত্রে কৃষ্ণদেব রায়ের নামটা সবচেয়ে বেশি পাবে। তার রাজত্বের যে কাহিনী, তার শাসনকালের বিভিন্ন বর্ণনা এই তুলুপ বংশ বলো বা বিজয়নগর সাম্রাজ্যের ছত্রে ছত্রে। তোমাদের এক্সামে বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই কৃষ্ণদেব রায় থেকেই আসে। ঠিক আছে, চলো কেন আসে দেখো। বলছে তিনি ছিলেন প্রজা দরদি শাসক। ভারতের ইতিহাসে আমরা অশোকের নাম পাই প্রজা দরদি, কিন্তু যদি আমরা তুলুপ বংশের কথা বলি বা বিজয়নগর সাম্রাজ্যের কথা বলি সেক্ষেত্রে কিন্তু প্রজা দরদি শাসক হিসেবে আমরা কার নাম পাই, কৃষ্ণদেব। তিনি ছিলেন একজন বিচক্ষণ কূটনীতিক, সুদক্ষ যোদ্ধা এবং ছিলেন ন্যায়পরায়ণ সংস্কৃতি মনস্ক রাজা। ঠিক আছে, এইবার দেখো ওনার কিছু কীর্তি, ওনার শাসনকালের করা কিছু ঘটনা। বলছে কৃষ্ণদেব রায় সেচ ব্যবস্থার উন্নতি কল্পে কি করেছিলেন, একাধিক সেচ খাল এবং কূপ খনন করেছে। এ সময় জঙ্গল পরিষ্কার করে কৃষি জমির পরিমাণও বৃদ্ধি করা হয়। উনি শাসন কাজে কিন্তু বেশ ভালো করে মনোনিবেশ। তিনি স্বয়ং ছিলেন তেলেগু এবং সংস্কৃত ভাষার দক্ষ। কবি সাহিত্যিকদের পৃষ্ঠায় কিন্তু কৃষ্ণদেব রায় কখনো কার্পণ্য। বলছে স্থাপত্য শিল্পেও রাজা কৃষ্ণদেব রায়ের ছিল গভীর অনুরাগ। স্থাপত্য ভাস্কর্যের দিকে তিনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যকে একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছে। তার আমলে কি হয়েছিল, নাগালপুরম নামে একটি শহর নির্মাণ হয়েছে। তার আগ্রহেই নির্মিত হয় বিভিন্ন কৃষ্ণ মন্দির, হাজারা রাম মন্দির, হিট্টল বা বিঠ্ঠল মন্দির। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসে। পার্টিকুলার যে স্থাপত্যটা, যেমন ধরো বিঠ্ঠল মন্দির কি প্রতিষ্ঠা বা কার শাসনকালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে ম্যাম, রায়ের শাসন। কোন বংশ, অবশ্যই তুলুপ। এবার আরেকটা জিনিস, যে কৃষ্ণদেব রায় কিন্তু ব্যক্তিগতভাবে কি ছিলেন, বৈষ্ণব। সকল ধর্মের প্রতি তার কিন্তু। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পর্তুগিজ পর্যটক ডমিঙ্গো পায়েস, পর্তুগিজ লেখক, তিনি ছিলেন ডুয়ার্তে বারবোসা। বিজয়নগর সাম্রাজ্যে আসেন কার শাসনকালে, সেই কৃষ্ণদেব রায়। তাহলে এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেহেতু তোমাদের প্রথম অধ্যায়ে কিন্তু পর্যটকদের ভারত দিয়ে, আর বাকি চ্যাপ্টারগুলোতে কোন শাসনকালে কোন বংশের শাসনকালে তারা এই দেশে এসেছিলেন এই বিষয় ফোকাসে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই যে কৃষ্ণদেব রায়ের কথা বলছি, তার শাসনকালে কিন্তু ডমিঙ্গো পায়েস এবং পর্তুগিজ লেখক ডুয়ার্তে বারবোসা বিজয়নগরে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
চলো নেক্সট। আচ্ছা, নেক্সট আমরা এবার একটা জেনারেল আলোচনা করব তোমাদের সাথে, মানে এতক্ষণ তো কোনো একটা সাম্রাজ্যের আলোচনা করলাম, এবার বিজয়নগর সাম্রাজ্যের একটা সাধারণ আলোচনা থাকবে, পার্টিকুলার কোনো বংশ না। বিজয়নগর সাম্রাজ্যটা অ্যাকচুয়ালি কেমন ছিল, সেখানে লোকজন কেমন ছিল, এই নিয়ে একটা জেনারেল আলোচনা তোমার। চলো, তো খাদ্যাভ্যাস কেমন ছিল? বিজয়নগরের অধিকাংশ মানুষ ছিলেন আমিষভোজী, রাজারাও কিন্তু মাংসকে, কিন্তু গোমাংস খাওয়া নিষিদ্ধ। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। এছাড়াও পাখি, ছাগল, মেষ প্রভৃতির মাংস ভোজন করা হতো। ব্রাহ্মণরা ছিলেন নিরামিষাশী এবং সাম্রাজ্যকে উৎসাহের সাথে। আচ্ছা, এইবার চলে আসছে উৎসবের দিকে। বিজয়নগর সাম্রাজ্যে বেসিক্যালি কি কি উৎসব, কি কি ফেস্টিভ্যাল থাকতো? রথযাত্রা, গতকালই ছিল আমাদের রথযাত্রা, তো সেই সময় কি হতো, রথযাত্রাতে খুব শোরগোল করা হতো। তবে বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কি ছিল ম্যাম? মহানবমী উৎসব। এটি পালিত হতো 9 দিন ধরে। উৎসবটি শুরু হতো দুর্গাপুজোর নবমী তিথি থেকে, এবং এই সময় কি হতো, রাজপ্রাসাদে খুব আড়ম্বরের সাথে এই উৎসবটা পালন করা। এই একটা কোশ্চেন পাওয়া গেল যে বিজয়নগর সাম্রাজ্যের যে প্রধান কি ছিল ম্যাম? মহানবমী উৎসব। এছাড়াও এখানে অক্টোবর মাসে দীপাবলি উৎসব পালন করা হতো, মানে অনেকটা এই কালের মতো। এই কালে তুমি উৎসবে ধরো মেতে, এই কালেও কিন্তু সেই সময় কিন্তু, ঠিক আছে। এইবার চলে আসবো কর ব্যবস্থা, অর্থাৎ খাজনা। তো বিজয়নগরের কর ব্যবস্থা মূলত ভূমি রাজস্বের কথাই বলা যায়। সাধারণত মোট উপাদানের একটা অংশ, যেটা কর হিসেবে আদায় করা হতো। এছাড়াও প্রজাদের সম্পদ কর, যুদ্ধ কর, বিক্রয় কর, বিবাহ কর এবং বেগার শ্রমও দিতে হতো। আচ্ছা, করের যে মানে রাজস্ব পাচ্ছি না ক্লাসের, যেখানে স্টার্ট মার্ক দেওয়া আছে না, ওই আমার কনফিউশন ছিল, আমি তোমাদের ক্লাসের শেষ। দেখো, আরো একটা জিনিস বলছে, গ্রামের মন্দিরগুলিতে উৎসব অনুষ্ঠান পরিচালনার জন্য কিন্তু একটা কর নেওয়া হতো। তার নাম কি ম্যাম? তার নাম হচ্ছে পিদারি ভরি, তার নাম হচ্ছে পিদারি ভারি, ঠিক আছে। বিজয়নগরে প্রচলিত একটা বেগার শ্রম প্রথা ছিল। বেগার মানে কি বলতো? বেগার মানে হচ্ছে বিনা খাটনি কর, তুমি শ্রম দিলে কিন্তু তুমি তোমার শ্রমের ওটা পেলে না, ঠিক আছে, মানে মজুরি পেলে না, বেগার শ্রম। তো যেটা কি নামে পরিচিত ছিল? উলিয়াম। এটা ইম্পর্টেন্ট। সাম্রাজ্যে যে রাজস্ব দপ্তর, তার নাম ছিল অথবা। এটা একটা ইম্পর্টেন্ট আমাদের অনেক জায়গাতে, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসছি ধর্মের। বিজয়নগর সাম্রাজ্যের শাসকরা কি ছিলেন? ধর্ম সহিষ্ণু। প্রথমে ভগবান শিব এবং পরবর্তীকালে বিষ্ণুর উপাসক ছিলেন। বিষ্ণুর উপাসক রূপে আমরা কিন্তু কৃষ্ণদেব রায়কেও পাই, তিনিও বৈষ্ণব। বিষ্ণুর উপাসক এই সকল নরপতিগণ সকল ধর্মের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল ছিলেন। যে কোনো ধর্মের মানুষ কিন্তু এখানে নির্বিবাদে বসবাস করতে পারতেন। এবার চলে আসছে সাহিত্য সংস্কৃতির ওপর। বলছে এইখানে স্পেসিফিক্যালি সংস্কৃত, তামিল, তেলেগু, কানাড়ি ভাষা এবং সাহিত্য চর্চার উল্লেখযোগ্য মাত্রা এসেছে। বেদের প্রখ্যাত টিকাকার সায়নাচার্য এবং মাধব বিদ্যারণ্য, কন্নড় কবি কুমার ব্যাস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা পেলাম। দ্বিতীয় দেবরায়ের কিন্তু কবি কে ছিলেন? কুমার ব্যাস। এবং তেলেগু কবি শ্রীনাথ এই সময় বিশেষ খ্যাতি অর্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজয়নগর সাম্রাজ্য যখন পড়ছি, তো বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্যিক কারা ছিলেন, সভাকবি কারা ছিলেন, এগুলো কিন্তু জেনে রাখাটা ভীষণ। এইবার আসছি রচিত কিছু সাহিত্যে। তো কৃষ্ণদেব রায়, যার নাম আমরা কিন্তু বারবার পেলাম, কৃষ্ণদেব রায়ের লেখা একটি তেলেগু সাহিত্য রাষ্ট্রতত্ত্ব বিষয়ক, নাম তার আমূল্য মাল্যদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সংস্কৃত ভাষায় একটি নাটক, যার নাম হচ্ছে জাম্ববতী কল্যাণ। তাহলে কৃষ্ণদেব রায়ের লেখা দুটো বই আমরা পেলাম, একটা হচ্ছে রাষ্ট্রতত্ত্ব বিষয়ক, যার নাম হচ্ছে আমূল্য মাল্যদা, এবং নাটক যার নাম হচ্ছে জাম্ববতী। তার পৃষ্ঠপোষকতায়, কার পৃষ্ঠপোষকতায়? কৃষ্ণদেব রায়ের।
বিশিষ্ট কবি অল্পশনি পেটদান মনু চরিত্র বা মনুচরিতম এবং নন্দী থিম্মান কি রচনা করেন? পারিজাত পহরা নামে দুটি গ্রন্থ রচনা করেন। দুটো গ্রন্থ আমরা পেলাম কি? মনুচরিত্র বা মনুচরিতম এবং লাস্ট আমরা কি পেলাম? পারিজাত পহরা নাম। ঠিক আছে। এছাড়াও উল্লেখযোগ্য সভাকবি পেটদান তার সাহিত্য কীর্তির জন্য অন্ধ্র কবিতা পিতামহ নামে সম্মানিত। তাহলে পেটদান, সভাকবি পেটদান কি নামে অভিভূষিত হয়েছিলেন? অন্ধ্র কবি পিতামহ। ঠিক আছে, এটা কিন্তু উপাধি, এটা উপাধি। বিজয়নগরের সব থেকে প্রাচীন মন্দির হচ্ছে বিরূপাক্ষ মন্দির। এবার চলে এসেছে স্থাপত্যে। বলছে শিবের অন্যরূপ ভগবান বিরূপাক্ষের উদ্দেশ্যে এই মন্দিরটা। এছাড়া আমরা বিঠল মন্দিরের নাম পেলাম। কোথায় পেলাম? ম্যাম কৃষ্ণদেব রায়ের সামনে। তো বিঠল মন্দির কি হয়েছিল? বিষ্ণুর অন্য রূপে পূজিত বিঠল দেবতাকে কেন্দ্র করে তৈরি হয় যে বিলস্বামী বা ভিট্টল মন্দির। এক্ষেত্রে তোমরা বিট্টলও পেতে পারো, বিট্টলের বদলে তোমরা বয়বর্ষী বিট্টলও কিন্তু পেতে পারো। তো সেম। মহারাষ্ট্রের জনপ্রিয় দেবতা বিঠলকে শ্রদ্ধা জানিয়ে বিজয়নগরে নির্মিত এই মন্দিরকে বিজয়নগরের রাজাদের যে উদারতা এবং ধর্মীয় মিলনের, রাজারাজের সব ধর্মের প্রতি ধর্ম সহিষ্ণু ছিল, ধর্মপ্রেমী ছিলেন। তো এই বিষয়টা কিন্তু তাদের স্থাপত্য ভাস্কর্য এবং ধর্মানুরাগে জানা। ঠিক আছে। এছাড়াও স্থাপত্য কর্মের মধ্যে অন্যতম কি ছিল? বিজয়নগর রাজপ্রাসাদ, মহানবমী ডিব্বা, জেনানা মহল, বিরূপাক্ষ মন্দির, বিঠ্ঠল স্বামী মন্দির, হাজারারাম মন্দির, পদ্মমহল। তাহলে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা এই বিশেষ কিছু বিষয় কিন্তু জানতে পারি। আর এইগুলোই বেসিক্যালি তোমাদের শর্ট কোশ্চেন। কোন বংশের কোন রাজা শ্রেষ্ঠ, সেই রাজার আমলে কি কি হয়েছিল, কোন বিদেশি পর্যটক এসেছিলেন, কার শাসনকালে এসেছিলেন, এই পার্টিকুলার মন্দির কার তৈরি, বা এই রাজা কোন ধর্মের উপাসক ছিলেন। ইতিহাস মানে কিন্তু বিশাল বড় একটা ভাস্ট বিষয় নয়। অনেকেই কিন্তু অঙ্কের পাশাপাশি ইতিহাস, ইতিহাস মানে ভাস্ট পড়া, একেবারেই না। এই পয়েন্ট ওয়াইজ পড়ো, যেইটুকু তোমার জানা দরকার তুমি সেই জ্ঞানের মাত্রাটাকে প্রসারিত করো। ইতিহাস কিন্তু একেবারেই বড় নয়, বারবার তোমাদের। চলো এবার একটুখানি কোশ্চেন সলভ করা যাক। ফার্স্ট কোশ্চেন, চলো তোমাদের ফার্স্ট কোশ্চেন, কোন দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা? কোন দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা? একদম ক্লাসের শুরুতে আলোচনা। অবশ্যই ম্যাম অপশন বি, হরিহর এবং বুকি। অনেকে ভাববে প্রথম এবং দ্বিতীয় দেবরায়, ম্যাম এরাও তো এরা তো পরে এসেছে। প্রথম তো এসেছিল আমাদের সঙ্গম বংশ, পরে তো আসলো আমাদের তুলব বংশ, তাই না? তুলব বংশ আসার পরে আমরা প্রথম দেবরায় এবং দ্বিতীয় দেবরায়কে চিনলাম, কিন্তু ফার্স্ট আমাদের কে ছিল? সঙ্গম বংশ। আর সঙ্গম বংশ তার ভাই ছিল, তার মধ্যে হরিহর পেয়েছিলাম, তাই না? তো এটাই হচ্ছে, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোন নাম গ্রহণ করে হরিহর হাম্পি হস্তিনাবতীতে শাসন শুরু? কোন নাম গ্রহণ করে হরিহর শাসন? another important question. অবশ্যই ম্যাম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, শ্রী বিরূপাক্ষ। শ্রী বিরূপাক্ষ, হরিহর শ্রী বিরূপাক্ষ উপাধি নিয়ে হাম্পি হস্তিনাবতীতে। চলো নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? এটা তো প্রত্যেকে পারবে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম তো প্রত্যেকে পারবে। অবশ্যই অপশন বি, হাম্পি। হাম্পি হস্তিনাবতী এলাম তো আমরা একটু আগে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী তো হাম্পি। নেক্সট কোশ্চেন,
বলো, শালুক বংশীয় শাসক ইমামি নরসিংহকে হত্যা করে কে বিজয়নগরে তুলুক বংশের শাসনের সূচনা? তুলুক বংশের শাসনের যে সূচনা তা কে করেছিলেন? আমরা কিন্তু পড়ার সময়তেই পড়লাম। মনে পড়ছে কারণ? বিজয়নগর এই যে তুলুক বংশ আমরা পেলাম, কে ছিলেন? পাওয়া গেল? প্রথম নরসিংহ, অর্থাৎ তুলুক বংশের শাসনকর্তা হিসেবে আমরা যার নাম প্রথমে পাই তিনি হচ্ছেন বীর নরসিংহ। তাহলে সম্ভবত আমাদের অপশন সিতে ছিল বীর নরসিংহ। অপশন ডি, অপশন ডি হচ্ছে আমাদের বীর নরসিংহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সকলেরই জানা যে বিজয়নগর রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় যার নাম সব থেকে বেশি প্রকীর্তিত, তিনি কোন রাজবংশ থেকে বিলং করতেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তো প্রত্যেকে জানো অবশ্যই ম্যাম, তুলুক রাজবংশ। অপশন বি করছে। চলো নেক্সট কোশ্চেন। বিজয়নগর রাজবংশের বা বিজয়নগর সাম্রাজ্যের, রাজবংশ বলাটা ভুল, এটা একটা সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কি ছিল? অবশ্যই অপশন বি, মহানবমী উৎসব। সরি, মহানবমী উৎসব। দীপাবলি ওখানে পালিত হতো, রথযাত্রাও পালিত হতো, কিন্তু শ্রেষ্ঠ উৎসব কি ছিল? মহানবমী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। নেক্সট, গ্রামের মন্দিরগুলিতে উৎসব অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হতো, তোমাদের কিন্তু আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, এই করের নাম কি? অবশ্যই ম্যাম অপশন সি, পিদারি ভারী। পড়লাম তো আমরা, অপশন পিদারি ভারী। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যে রাজস্ব দপ্তরের নাম কি? অবশ্যই অপশন এ, অথবান। অথবান আমরা কিন্তু পড়েছি। নেক্সট কোশ্চেন। এটা হয়তো একটু নতুন লাগতে পারে কোশ্চেনটা, যে বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি? এটা কিন্তু আমরা পড়ি। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি? একটু ভেবে আনসারটা করবে। বিজয়নগর সাম্রাজ্যে যে স্বর্ণ মুদ্রা, সেইটার নাম কি? অবশ্যই অপশন ডি, বরাহ বা প্যাগোডা। ঠিক আছে, অপশন ডি, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যে যে সোনার মুদ্রা ছিল সেটার নাম ছিল বরাহ বা প্যাগোডা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কি? সবাই অলরেডি পড়লাম, সেটা হচ্ছে আমুক্ত মাল্যদা।
গীত গোবিন্দ তো জয়দেবের লেখা, আমরা অলরেডি ইতিহাসে পড়েছি। রাজতরঙ্গিনী কলহনের লেখা। এইটা যদি কারোর মনে থাকে বা কেউ যদি জেনে থাকো সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। লাস্ট কোশ্চেন তোমাদের ছিল যে রাজা কৃষ্ণদেব রায় রচিত যে রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থ, তার নাম হচ্ছে আমুক্ত মাল্যদা। আচ্ছা, এইবার তোমাদের যে রাজস্বের পরিমাণ নিয়ে যেখানে স্টার মার্ক করা ছিল, আমি তোমাদের বললাম যে আমার একটু কনফিউশন ছিল যার জন্য আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। সেই রাজস্বের পরিমাণ হবে, তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নেবে, একটু তোমরা নোট ডাউন করে নেবে যে মোট উৎপাদনের এত অংশ ছিল রাজস্ব, অর্থাৎ এই অংশটাকে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে রাজস্ব হিসেবে আদায় করা। তো আশা করছি তোমাদের ক্লিয়ার। বিজয়নগর সাম্রাজ্যের বেসিক কিছু পরিচয় কিন্তু তোমাদের সামনে রেখেছি। নেক্সট দিন আমরা শুরু করব বাহমনি রাজ্য। বাহমনি রাজ্যের কথা অলরেডি আমরা পড়লাম খুব সংক্ষিপ্তভাবে, যে বাহমনি সাম্রাজ্যের সাথে বিজয়নগরের একটা সংঘর্ষের কথা বলতে গিয়ে আমি কিন্তু তোমাদের অলরেডি নামটা বলে দিয়েছি। তোমাদের সিলেবাসে নেক্সট যে সাম্রাজ্য আছে সেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব। কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে সে কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আমি আনসার করে দেবো। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের ইতিহাস রয়েছে। অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।